এজন্য ওকে কিছু করতে পারি না, তোমাকে তাবিজটা চুরি করে নষ্ট করে দিতে হবে। আমি বললাম, কোমরে বাঁধে থাকা তাবিজ কিভাবে চুরি করব? সে তো টের পেয়ে যাবে, আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে আবার। ঋতু বলল, ভয় পেও না, সে বৃদ্ধ মানুষ, তোমার সাথে পেরে উঠবে না। তবে বই হলো, যারা তাকে রক্ষা করছে তারা এটা তোমাকে করতে দেবে না। কাজটা কঠিন, কিন্তু তোমাকেই করতে হবে, কারণ এই বুইরা থাকলে আমরা এখান থেকে কখনো মুক্তি পাবো না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে পারি নিয়ে আসবো ওইটা। সে কোন তলায় থাকে আর কোন রুমে? আমি রাতে চুপি চুপি যাব। ঋতু বলল, রিফান তোমাকে নিয়ে যাবে রাতে, এখন তুমি বিশ্রাম নিতে পারো। এই বলে ঋতু কোথায় যেন মিশে গেল। আমি হাটে গা হেলিয়ে দিলাম, কি করছি তাও জানি না। এই কাজটা কি সঠিক হবে না ভুল হবে তাও না, আমাকে কোথায় নিয়ে যাবে তাও অজানা। শুধু জানি এই ভাই বোনকে এখান থেকে মুক্ত করতে হবে যেভাবেই হোক। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা বলতে পারবো না। আমি একটা ফাঁকা রাস্তায় এদিক ওদিক দৌড়াচ্ছি, কিছু একটা খুঁজছি, কিন্তু বারবারই চোখ বন্ধ হয়ে আসছে আমার। দূর দূরান্তে কাউকেই চোখে পড়ছে না। হঠাৎ চোখে পড়লো রাস্তার পাশে রক্তাক্ত হয়ে একটা মানুষ পড়ে আছে। আমি দৌড়ে গেলাম সেখানে। উল্টো হয়ে পড়ে থাকার কারণে তার মুখটা দেখা যাচ্ছিল না। আমি তাকে ধরে উল্টো করে নিলাম। তার মুখ দেখে আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। এটা হিমেল, যার জন্য আমি পালিয়ে এসেছি বাড়ি থেকে। হিমেলের এই অবস্থা দেখে কান্না করতে লাগলাম। কি হয়েছে তোমার? এই অবস্থা তোমার কি করে হলো? হিমেলের মুখ দিয়ে কোনো কিছুই আসছে না। হিমেল মুখ দিয়ে কিছু না বলতে পেরে হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করলো আমায়। আমি তাকিয়ে দেখলাম দুইজন কালো আলখুল্লা পরা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে একটু দূরে। আমি না চাইতেও হিমেলকে রেখে ওই দুজন লোকের দিকে যেতে লাগলাম। হিমেল আমাকে পিছন থেকে ডাকছে, রিদিকা ওদের কাছে যেও না, ওরা তোমাকে মেরে ফেলবে। রিদিকা দাঁড়াও, রিদিকা দাঁড়াও। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম রিফান ভাইয়া ঠিক আমার মুখের সামনে উপর বুকে পড়ে আছে এক অদ্ভুত চাউনিতে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম আর বললাম, কি হয়েছে রিফান ভাইয়া? তুমি এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? তুমি স্বপ্নে দেখছিলে আমি তোমাকে ডাক না দিলে আজকে তোমাকে তারা মেরেই ফেলতো। তখন আমি বললাম, এই কথাটা তো হিমেলও আমাকে বলছিল যে তারা আমাকে মেরে ফেলবে, তাও চিৎকার করে করে। তারা আসলে কে ছিল, কেন আমাকে মারবে? একটু পরে জানতে পারবে তারা কারা ছিল। এখন চলো, আমাদের ওই কাজটা করার সময় হয়েছে। আর একটা কথা, হিমেল হয়তো তোমাকে ধোকা দেয়নি, সে হয়তো কোনো খারাপ পরিস্থিতির শিকার হয়েছে। আমি বললাম, থাক ভাইয়া, আমি আর ওইসব নিয়ে ভাবতে চাই না। ওর জন্য আজকে আমি বাড়ির বাইরে, ওকে আমি কখনো ক্ষমা করব না। এখন চলো ভাইয়া, ওই বুইরা বেড়ার কাছ থেকে তাবিজটা নিয়ে যাই। আমার কাছ থেকে কতগুলো টাকা নিছে সব ফিরিয়ে আনতে হবে। রিফান ভাইয়া হাসতে হাসতে বলল, চলো তাহলে। আমরা ছাদের দিকে যেতে লাগলাম, কিন্তু ছাদে যেতে তো ওই বুইরা বেটা নিষেধ করছিল, তাহলে তার কারণ হতে পারে ওইটার। রিফান ভাইয়া আগে আগে হাঁটতেছে, আমি তার পিছনে। ছাদিকে দেখলাম একটা সুন্দর ফুলের বাগান, ভিন্ন ভিন্ন পদের ফুল ভরা বাগান। চাঁদের আলোতে সুন্দর দেখাচ্ছে ফুলগুলো। সেখানে সব গাছে ফুল থাকলেও একটা গাছে কোনো ফুল ছিল না। রিফান ভাইয়া বলল, ওই যে ফুল চারাটা দেখছো, এটা একটা কালো গোলাপের চারা। ওই গাছে যেদিন কালো গোলাপটা ফুটে উঠবে সেদিন তুমি একটা কাজ করতে পারো, আর সেই কাজের ফলেই আমি আর ঋতু মুক্তি পেতে পারি। আর এই কারণেই তোমাকে সেলিম চাচা ছাদে আসার জন্য নিষেধ করছিল, যাতে তুমি এই ফুল বাগান সম্পর্কে কোনো কিছুই না জানো। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কিন্তু কালো গোলাপের সাথে তোমাদের ভাই বোনের সম্পর্ক কি? সব জানতে পারবে। এখন ছাদের ওই ছোট্ট ঘরটাই যাও এবং তাবিজটা নিয়ে আসো। আমি সরাসরি তোমার সাথে যেতে পারবো না, কিন্তু তুমি মনে করো আমি তোমার সাথেই আছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, দোয়া উমে ইয়াদ রাখনা। এই বলে সেই ঘরের দিকে এগিয়ে গেলাম। একবার পিছনে তাকিয়ে দেখলাম সেখানে রিফান ভাইয়া নেই। আমাকে একা রেখে কোথায় চলে গেল সে? আস্তে আস্তে ঘরের দরজায় ঠেলা দিলাম, দরজা খোলা আছে। আমি ঘরে ঢুকে পড়লাম। কেমন একটা দুর্গন্ধ এসে লাগলো নাকে। হাত দিয়ে নাক চেপে ধরে ডান পাশে তাকিয়ে দেখি বুইরা চাচা আমার দিকে তাকিয়ে খাটের উপর আসন পেতে বসে আছে। আমি কি করব কোনো কিছুই ভেবে পাচ্ছি না। আসসালামু আলাইকুম গাইস, যদি এই গল্পের নেক্সট পর্ব আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আপনাকেও কমেন্ট দিয়েই নেক্সট পার্ট দিব। তো ভিডিওটা বেশি বেশি লাইক করে ফেলিং আর শেয়ার করে দাও, তাড়াতাড়ি করো, বেশি বেশি লাইক করে ফেলিং আর শেয়ার করবা কিন্তু।